আমার কথা হলো, কেন আমি দলটি করি, কেন এই দলের প্রতিষ্ঠাটাকে ভালোবাসি, কেন এই দলের চেয়ারম্যানকে ভালোবাসি, কেন এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভালোবাসি। আমি এই দলের প্রতিষ্ঠাটাকে ভালোবাসি, তাকে নিয়ে গর্ব করি। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্ম না হলে এদেশের জন্ম হতো না। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন নির্বিচারে বাংলাদেশের গণহত্যা শুরু করলো, যারা স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, যারা স্বাধীন ভূখণ্ডের কথা বলেছিলেন, জনগণকে ছাত্র সমাজকে রাজপথে নামিয়েছিলেন, তারা রাতের আকারে সীমান্ত দিয়ে সবাই পালিয়ে গেলেন। আর একজন যিনি বড় কথা বলতেন, সেই শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন। যখন দিশেহারা, কোথায় যাবে, কি করবে, একের পর এক রাস্তাঘাটে লাশ করে থাকলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অজস্র ছাত্রের লাশ করে থাকলো, তখন একজন ব্যক্তি দেশকে ভালোবেসে, আর অনেক সেনাবাহিনী ছিল, কেউ কিন্তু সেদিন মৃত্যুকে মাথায় নিয়ে স্বাধীনতার ঘোষণা করে নাই। তিনি করেছিলেন, তিনি আমার আদর্শ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সবসময় একজন মেজর। তিনি বলছিলেন ওই রিপোর্ট, সেই রিপোর্টের পরে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। তখন সারা বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ালো, ছাত্ররা ঘুরে দাঁড়ালো, যা কিছু আছে ঘুরে দাঁড়ালো পাকিস্তানিদের বিরুদ্ধে। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে কেনাকে ফিরে জানায়, কোথাও পালিয়ে জানায়, রণাঙ্গন যুদ্ধ করছিলেন। প্রিয়তমা স্ত্রীর কথা বলে গিয়ে, প্রিয়তমা সন্তানদের কথা বলে গিয়ে তিনি রণাঙ্গনে যুদ্ধ করছিলেন। তিনি যুদ্ধ করে একটি স্বাধীন ভূখণ্ড দেশের মানুষের উপহার দিয়েছিলেন। দেশের মানুষের তাদেরকে গণতন্ত্রের কথা বললো, গণতন্ত্রের কথা ভুলে গিয়ে শেখ মুজিব সব রাজনৈতিক দলকে নিশ্চিত করে একটি রাজনৈতিক দল রাখলো, সেগুলো বাদশা। সকল পত্রিকার মুখ বন্ধ করে দিল। তার অন্তত 3-4টি পত্রিকা রাখে, বাকি সব পত্রিকা বন্ধ করলো। তখন সবার মধ্যে ভুলের সৃষ্টি হলো, অসংখ্য সৃষ্টি হলো। আর তার পুরানো সন্তান শেখ কামাল জামাল তাদেরকে উৎসবে মেতে উঠলো। শেখ মুজিবুর উপর মনিকে নিয়ে তারা ব্যাংক দেখাতে শুরু করলো, ধর্মের স্ত্রীর উপর নগ্ন দৃষ্টি ধারণ করলো। তার পরিণতি হলো কি, যখন মেজর জালিম, মেজর ফারুক, কর্নেল রশিদের স্ত্রীকে যখন কটাক্ষ করলো, পুরস্কৃত বাক্য উচ্চারণ করলো, তারা শেখ মুজিবকে বিচার দিলেন, আপনার ছেলে সীমা লঙ্ঘন করছে, দেখেন। শেখ মুজিব বললো, দেখবো, দেখেন নাই। তার পরিণতি হলো 15ই আগস্ট। মুক্তিযোদ্ধা সেনা পিছনে শেখ মুজিব তার পরিবারকে সমস্ত শিক্ষা দিয়েছিলেন। আমি বলবো, কর্নেল ফারুক, রশিদ, তারাই ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতিকে উদ্ধার 28 আগস্ট আবার কর্নেল তাহের, কারণ তারা জানে জাতির দুঃসময়ে জিয়াউর রহমান আবার হাল ধরবে, সেজন্য জিয়াউর রহমানকে বন্দী করলেন। কিন্তু দেশের সিপাহী জনতা বলল, সিপাহীরা বলল, এই মুহূর্তে যে একটি জাহাজে যখন ক্যাপ্টেন থাকে না, তখন জাহাজটি যখন দিশেহারা হয়ে থাকে, তখন বাংলাদেশের অবস্থা ছিল পরবর্তীতে এইটুকু। তখন সিপাহীরা বলল, জিয়াউর রহমান ছাড়া আর কোনো উপায় নাই এই জাতির জন্য। তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে স্বাধীন মোহাম্মদ জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে বাংলাদেশের দায়িত্ব হস্তান্তর করা হলো রাষ্ট্র পরিচালনার জন্য। জিয়াউর রহমান 7 নভেম্বর থেকে রাজনীতিবিদদের সাথে বৈঠক করে 28 সালে বিএনপি প্রতিষ্ঠা এবং যুবদল প্রতিষ্ঠার মাধ্যমে মাত্র 3 বছরে সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে দিয়ে রূপসা থেকে পাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, মাইল হেঁটে দেশের মানুষের ঘর জয় করে মাত্র 3 বছর 50-60 বছর রাজনীতিবিদদেরকে পরাজিত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাজনৈতিক হিসেবে তিনি কাজ করেছিলেন। তিনি একজন ক্ষণধর্মা মহাপুরুষ, ওনাকে আমি ভালোবাসি, তাকে ভালোবাসি, তার দলকে আমি সমর্থন এবং এই দলে অংশগ্রহণ করি। বিপদ জানি কিছু সেনা অফিসার এবং দেশের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য 81-30 মে জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হলো। পরবর্তী সময়ে বাংলাদেশের সামরিক জনতা হোসেন মোহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে বন্দুকের নল দিয়ে ফেরিয়ে ক্ষমতা গ্রহণ করেন। তখন আবার রাজনীতিবিদরা বলল, বাংলাদেশের উপর আবার কালো ছায়া এসেছে, দেশের হাল কে করবে? সবাই এক হৃদয় বেগম খালেদার দ্বারস্থ হল। বলল, ম্যাডাম, আপনি ছাড়া আর আপনার কেউ নাই। এবার খালেদা বললেন, আমার শিশু সন্তানদেরকে নিয়ে রেখে আমি কোথায় যাবো? আমি পারবো না, আমি রাজনীতি যেতে চাই না। তারা বলল, আপনি বেগম খালেদা জিয়া, আপনি ছাড়া আমাদের উপায় নাই। জিয়াউর রহমানের কাছ থেকে শিখছেন কিভাবে দেশকে রক্ষা করতে। আপনি 71 রকম ছিলেন, আপনাকেই দরকার, আপনাকেই আসতে হবে মাঠে।
সবার আহ্বানে বেগম খালেদা জিয়া সন্তানদেরকে স্কুলে রেখে গৃহবধূ থেকে রাজপথে নেমে আসবে। আপসের নেতৃত্বের মাধ্যমে 9 বছর লড়াই করে খুবই এই সরকারি সাতকে প্রদান করে বাংলাদেশের মানুষকে সংস্কৃতিকরণের উপহার দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত। এই কারণে বেগম খালেদাকে ভালোবাসি, এই কারণে বেগম খালেদা আমার আদর্শের জননী, তিনি মাদারক ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া তোলাবাই থেকে বাংলাদেশ সেই রাজ্যের টাইগারের মধ্যে সারা বিশ্বের ব্যাপারে বাংলাদেশের উজ্জ্বল করেছিলেন। তিনি সংসদীয় গঠনের উপহার দিয়েছিলেন, তিনি আপোষী ছিলেন, তিনি কখনো আপোষ করেন না। দীর্ঘ 5.5 বছর একটা মিথ্যা মামলা তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হলো। তারা চাইছিল বেগম খালেদা আপোষ করবে, তাদের সাথে কথা বলে তিনি বলছেন ন, কোন শরীর শাসক কোন বোর্ড করে সাথে আমি আপোষ করতে পারি না। এটাই বেগম খালেদা, এই কারণে বেগম খালেদা আমার আদর্শের জন্য। বেগম খালেদাকে বন্দী করে বিএনপির প্রস্তাব দিনকে ভেঙে টুকরো টুকরো করার যারা ষড়যন্ত্র করছিল তারা ভুল করেছিলেন, তারা বুঝতে পারে নাই বেগম খালেদা জিয়ার একজন যোগ্য উত্তরসূরি জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এখনো বেঁচে আছেন। প্রবাসে বসে বিএনপিকে সুশৃঙ্খলিত করে ঐক্যবদ্ধ করে এই মাফিয়া ভোট চোর সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। তিনি এদেশের মানুষকে বললেন আমি আপনাদেরকে গণতন্ত্র উপহার দেব, আপনাদের ভোট আপনারা দেবেন, আপনাদেরকে আইনের শাসন উপহার দেব, এদের থেকে রাস্তাঘাট থেকে বাসা বাড়ি থেকে যেভাবে আপনাদের সন্তানদেরকে তুলে নেওয়া হয় আর ফিরে আসে না সেটা বন্ধ করবো, ক্রসফায়ার বন্ধ করবো, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মানুষকে জর্জরিত করা দিয়ে আপনাদেরকে আমি মুক্তি দেব। তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ শোনা দিলেন এবং বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসলেন। ঠিক যখন যেখানে বন্যাপ্রবৃত মানুষ আক্রান্ত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, অসহায়ত্ব বোধ করলেন, তখন তারেক রহমান আমাদের দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন নেতৃত্ব দিলেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। আমরা দাঁড়ালাম মানুষের পাশে। যখন করোনার সময় আওয়ামী লীগ লুটপাটকাররা তাদের জীবন অনেক মূল্যবান মনে করলেন, চলে গেলেন এবং বাসায় নিরাপদে আশ্রয় নিলেন, করোনার কাছে তারা ভীত সন্তুষ্ট হলেন। তখন তারেক রহমান বললেন সবাইকে পাশে থেকে পেয়ে দিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলাম, ওষুধ সামগ্রী পৌঁছে দিলাম, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিলাম কেবলমাত্র তারেক রহমানের নির্দেশে এই তারেক রহমান সেখানে ওই তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ। আপনাদেরকে বলবো তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সত্য অপবাদ মিথ্যা প্রমাণ চলেছে। বিচারপতি তারেক রহমানকে খালাস দিলেন, তাকে দেশ রাখতে বাধ্য করা হলো। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হলো। বিশ্বাস করতে কষ্ট হয়, সাগরে একটি জাহাজে গরু ডুবে মারা গেল, সেখানেও তারেক রহমানকে মামলা দেওয়া হলো। আজকে এই রিক্সা শ্রমিক অটো রিক্সার আন্দোলন করছে, যদি তার হাসির পুলিশ ক্ষমতা থাকতো তারেক রহমানের মিথ্যা মামলা হতো। তারা মামলা দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করতে, আমরা কিন্তু সন্তুষ্ট হয়নি, কারণ আমাদের যারা তারেক রহমান আছেন সেজন্যই আমরা কিন্তু সন্তুষ্ট হই। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ভবিষ্যতে থাকবো। গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ না পাবে, যতক্ষণ পর্যন্ত মানুষ দিনের ভোট দিয়ে না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে যাব। যতক্ষণ পর্যন্ত আইন শাসন প্রতিষ্ঠান হবে তারেক রহমান, ততক্ষণ পর্যন্ত তারেক রহমান লড়াই করবে, আমরা তার সহযোগী হিসেবে তার পাশেই থাকবো। আমরা এই দেশের মানুষকে ভোটের অধিকার ফিরে দেওয়ার অঙ্গীকার করেছিলেন তারেক রহমান, সেই ভোটের অধিকার ফিরে দেওয়া আমরা বলতে চাই। এই কারণে তারেক রহমানের নেতৃত্বে আমি ঐক্যবদ্ধ রাজনীতি করতে চাই। আপনাদেরকে বলবো, এখন আপনাদের বলতে পারবো, আপনারা কে কোথায় কি করছেন সবই জানেন। আমি চাই না জনগণ নিয়ে কথাটা আমরা শুনতে চাই না। আপনাদের মাধ্যমে করে আওয়ামী লীগের কোন প্রতিষ্ঠা চাই না। আওয়ামী লীগের সম্পদ আপনারা রক্ষা করবে সেটা আমরা মেনে নেব না। আমরা জানি আপনারা কে কোথায় কি করতেছেন। মনে করবেন না যে চোখ আঁকিদের সবকিছু সহ্য করব, আমরা সহ্য করবো না। কিন্তু আবার বলছি সেটা লঙ্ঘন করবেন না। কখন কোথায় আওয়ামী লীগকে নিয়ে বসতেছেন আমরা জানি। আমার সহযোগিতার রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এই মাফিয়া সরকারকে এই জন্য এত সহযোগিতা কান্দে নয়, এত বছর যৌবনের উজ্জ্বল সময়গুলা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমরা ধারণ করি নাই।
তুমি বলবো আপনাদের যৌবনে অনেকগুলো সময় কারাগারে অন্ধ প্রকষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, কান্নাবিনি করেছিলেন, কত নিদারণ কষ্ট ছিল। মা বোন কারাগারে দেখাতে গেলে কত নির্যাতিত হয়েছে। ওদের বারান্দায় বলছেন মাসকে মাস গরিবে চলবে না। কোথা থেকে হঠাৎ করে আপনারা করেন তার সাথে উঠেছে সংগঠন করেন যুবদল। যুবদলের নিয়ম কানুন মেনে চলতে হবে আপনার। নেতার নির্দেশ আছে, আমরা মানুষকে জনগণকে স্বপ্ন দেখেছিলাম আমরা মাটিয়াদের সন্ত্রাস করতে সন্ত্রাস করবো না, আমরা মানুষের উপর প্রশাসন করবো না, সেগুলো করে চলবে না। আপনাদেরকে ভালো রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন কোন অন্যায়কারীকে যুবদল করতে দেওয়া হবে না, কোন অসৎ কাজের সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে যুবদল করতে দেওয়া হবে না। চেয়ারম্যান তারেক রহমান এই দেশের মানুষকে নিয়ে ভাবেন, মানুষকে চিন্তা করেন এবং বাংলাদেশকে কিভাবে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বতর উপস্থাপন করা যায় তিনি সেজন্য 31 দফা রূপরেখা প্রণয়ন করেছেন। আমি 31 দফার 2-1টি দফা শুরু করবো। তার মধ্যে একটি দফা আছে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা। অর্থনৈতিক নিরাপত্তার জন্য তিনি মানুষের কর্মসংস্থান সহ বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি যুবদল করি, যুবদলের কথা বলবো। যুবদলকে তিনি বলছেন সেদিন যে শিক্ষিত বেকার যুবকদের জন্য বেকার ভাতা দিলেন যতক্ষণ পর্যন্ত সে চাকরি না পায়। শিক্ষিত বেকার যুবকদেরকে দক্ষ শ্রমিকে পরিণত করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মুক্ত ঋণ দিবে। এবং তিনি রিক্সা শ্রমিকদের কথা চিন্তা করে বলছেন যারা রিক্সা চালায় তারা বাংলা মায়ের সন্তান, বাংলাদেশের সন্তান, আমাদের ভাই, তাদেরকে কর্ম প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে আমাদের দূতাবাসের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। আর যারা এদেশে বিভিন্ন অজুহাতে বিভিন্ন নামে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন, আমরা বলবো জাতীয়তাবাদী যুবদল এখনো রাজপথ থেকে ঘরে ঢুকে যায় না। জবাব দেওয়া হবে। যারা ষড়যন্ত্র করতেছেন স্বৈরাচারের টাকাপ্তা হিসাবে, চোর চোর মাফিয়া সরকারের টাকাপ্তা হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, যিনি রাজপথকে ভালোবেসে রাজপথে লড়াই করে উনি আপনার কত নিশ্চিত আবেদন রাজপথে গিয়ে ঘুরে ছিনিয়ে এনেছিলেন সেই প্রিয় সহযোগিতা সদস্য জনাব